যে সেকেন্ডারি মোশন এবং টার্সিয়ারি মোশন যেগুলো আছে এগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো কনভেনশনাল লুমে আমরা এটা দেখেছিলাম যে আমাদের যে লেট অফটা, তাই না? লেট অফটা কী ধরনের লেট অফ ছিল বুঝতে পারবেন? নেগেটিভও দেখছি, পজিটিভও দেখছি। এখানে আজকে আমরা যে লেটারটা করবো এটা হচ্ছে সার্ভোমোটর কন্ট্রোল, অর্থাৎ সার্ভোমোটর দিয়ে আমরা হচ্ছে মূলত লেটারটা করতেছি। তার মানে আরও প্রিসাইসলি আমরা লেটারটা আরও করতে পারবো। তার মানে এটাও পজিটিভ। পজিটিভ হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ পজিটিভটা হচ্ছে ধরো তোমার এক পিকের জন্য যে পরিমাণ ওয়ার্ক ইয়ার উইথড্র করতে হবে সেটা যদি টেক আপের টেনশনের কারণে রিভার্স দিন রোটেট করে ঘুরে ঘুরে তারপর উইথড্র করে তখন নেগেটিভ টানবো। আর যদি যা লাগবে সেটাই রিভার্স দিন ওই পরিমাণে রোটেট করবে যতটুকু লাগবে, তখন এটা পজিটিভ। যতটুকু লাগবে ওইটা আমি যখন এখানে মনিটর ইনপুট দেবো, ধরো আমি বললাম যে আমার এখানে পিপিআই কত, পিপিআই ধরে দিলাম আমরা 120 1 ইঞ্চির মধ্যে থাকবে, রাইট? এবং ওয়ার্কের কাউন্ট ওয়েটের কাউন্ট দিয়ে দেবো। তখন থার্মোমিটারে কমান্ড চলে যাবে যে এই এখানে যে ইন্টারলেসমেন্টটা হবে এবং কোন প্যাটার্ন, 1 আপ 1 ডাউন নাকি 3 আপ 1 ডাউন, এই প্যাটার্নের উপর বেসিস করে এক পিকের জন্য কতটুকু জায়গা পাবে। সেই এক পিকের জায়গা, এক পিক ফেব্রিক তৈরি হওয়ার জন্য যখন ফেব্রিক হয় তখন তো ওয়েভিনেস ক্রিয়েট হয়, ক্রিম হয়। কিন্তু যখন ফেব্রিক হবে না, স্বাভাবিক ইয়ার্ন যখন উঠতে হবে একটু বড় আর একটু বেশি পরিমাণে ইয়ার্ন উঠতে হতে হবে না? একটা জিনিস সোজা আছে, আর ক্রিম হবে, ক্রিম হলে তো একটু কমে গেল। তাহলে আমার কথা হলো যে এখানে এক পিক পরিমাণ ফেব্রিক তৈরি হলে যে পরিমাণ ইয়ার্ন লাগবে সেই পরিমাণ ইয়ার্ন রিভার্স বিম রোটেট করে সেই পরিমাণ একটা সাপ্লাই দিই। তখন এটা কি পজিটিভ লেট অফ মেকানিজম, ইলেকট্রনিক লেট অফ মেকানিজম ইয়েলো। যেহেতু সার্ভোমোটর ড্রাইভ, ইলেকট্রনিক লেট অফ মেকানিজম ইয়েলো, ইলেকট্রনিক টেক আপ মেকানিজম ইটিইউ। ইলেকট্রনিক মানে সার্ভোমোটর ড্রাইভ, ঠিক আছে? এখানে সব মাল্টিপল মোটর আছে, সবগুলো পিএলসি থেকে কন্ট্রোলে সিং করা আছে। যেহেতু প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেকাট্রনিক্স, দ্যাটস ওয়াই এখান থেকে যত ইনফরমেশন সব কোথায় আসবে? পিএলসিতে আসবে। মনিটরে কমান্ড দেবো, পিএলসিতে যাবে, পিএলসি তখন রেসপেক্টিভ মোটরকে কমান্ড দিবে, আমি যাকে কমান্ড দিতে বলবো। এবং এটা ক্লোজ লুপ সিস্টেমে চলবে, মানে ওপেন না, ক্লোজ লুপ। যেমন তুমি কী বলে লিফটে তুমি দিলা 4 নম্বর ফ্লোরে থামতে চাও, সবসময় তো সে তুমি 1 নম্বর ফ্লোর অতিক্রম করতেছো, সে মনিটরিং করতেছে। এখন তোমার রেসপেক্টিভ ডেস্টিনেশন আসে নাই, রাইট? 2 নম্বরে গেলে তাও করো, সে থামতেছে না। 3 নম্বর শেষ করে 4 নম্বরে গিয়ে তখন থামবে। তার মানে কি? সে কন্টিনিউয়াস ফিডব্যাক পাঠায় যে তোমার যে রিকোয়ার্ড ডেস্টিনেশন সেখানে তুমি পৌঁছো না। এখানে অনুরূপভাবে ক্লোজ লুপ সিস্টেমে সবগুলো ক্লোজ লুপ সিস্টেমে চলে। মোটরে কমান্ড দিবে, মোটর রোটেট করতেছে, কতক্ষণ রোটেট করবে সবসময় মনিটরিং হয়, ঠিক আছে? এখানে যে আজকে আমরা টেনশন অ্যাডজাস্ট করবো, টেনশন এখানে আমি এখন বললাম যে এখন লাগবে 2.5 কিলোমিটার। এখানে দেওয়ার পরে এই কমান্ডটা যা হয়েছে পিএলসিতে। এখন এই যে ওয়ার্ক পিয়ানের টেনশন দেখো, টান দেখো, টান আসছে না, এখন একটু কম আছে, যখন মেশিন চলবে তখন আরও টান থাকবে। এই টেনশনটা লেট ধরো 2.5 কিলোমিটার অ্যাচিভ হতে হবে, এখন আছে 1.5 কিলোমিটার, রাইট? তাহলে এখন 2.5 কিলোমিটার হওয়ার জন্য এটাকে টানটান করতে হবে। তাহলে এটার সাথে রেসপেক্টিভ হচ্ছে কি লেট অফ মোটর এবং টেক আপ মোটর। যদি টেক আপ মোটর ঠিক রেখে লেট অফ মোটরটা রোটেট করে, কোন দিকে রোটেট করতে হবে? এই দিকে, ওই দিকে রোটেট করতে হবে, যাতে কি টান হয়, ঠিক না? এখন টেক আপ লেট অফ মোটর রোটেট করতেছে আর এটা টেনশন বাড়তেছে, বাড়তে বাড়তে কতক্ষণ বাড়বে? এটা কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে ক্লোজ লুপ সিস্টেমে, রাইট? অটোমেশন করতে হবে, রাইট? এটা করতেছো, তাহলে ক্লোজ লুপ সিস্টেমে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। এখন ওই দেখো ব্যাক রেস্টোরার ওখানে একটা লোড সেল আছে, ব্যাক রেস্টোরারের সাথে একটা কি আছে? লোড সেন্সর আছে। এখন যেহেতু ওয়ার্ক পিয়ানটা উইভার বিম থেকে এসে লোড ব্যাক রেস্টের উপর দিয়ে এসে তারপর আসছে, তাহলে যখন ওয়ার্ক পিয়ানের টেনশন পড়বে তখন তো ব্যাক রেস্টের উপরে কি করবে? প্রেশার পড়বে। তখন কিন্তু আলটিমেটলি লোড সেলের উপর চাপ পড়বে, প্রেশার পড়বে, লোড পড়বে। লোড সেল তখন এই যে লোড সেলে যে টেনশন বাড়তেছে এটা সে তখন কোথায় পাঠাবে? পিএলসিতে পাঠাবে। পিএলসি দেখবে যে আমার যে রিকোয়ার্ড 2.5 কিলোমিটার অ্যাচিভ হচ্ছে কিনা। যখন অ্যাচিভ হয়ে যাবে পিএলসি কমান্ড পাঠাবে, লেট অফ মোটর বন্ধ হয়ে যাবে, লেট অফ মোটর আর ঘুরবে না, তখন কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। টেনশন কি হয়ে গেছে? অ্যাচিভ হয়ে গেছে। এইটাই তোমাদের 2 নম্বর ফিগারে আছে। তোমাদের 2 নম্বর ফিগার আজকের যে জব শিট, প্রথম ফিগার ক্যাম্বিটা রাখতে বলেছে। আমি ক্যাম্বিটা দেখার সুযোগ নেই কারণ স্লের সাথে আছে, কিন্তু ক্যাম্বিটা আমরা ওইটাই রাখবো যেটা ফিগার আমি ক্লাসে ডিসকাস করেছি। কিন্তু যদি 2 নম্বর ফিগারের ডিসকাশনটা এটা যে আমরা যখন টেনশনটা বাড়াতে চাই বা কমাতে চাই তখন কিভাবে এটা এক্সিকিউট হয়, ঠিক আছে? এনকোডার ডিকোডার আছে, এনকোড করবে, ডিকোড করে মোটরের সাথে থাকবে, এটা প্রোগ্রামেবল সার্ভো মোটরের সাথে থাকবে, এটা এসি সার্ভো মোটর।
সবগুলো আছে প্রিসাইসলি কন্ট্রোল, একেবারে অনেক ফ্র্যাকশন অফ মিলিমিটার বা ফ্র্যাকশন অফ মিলি এটা মানে সে ডিটেক্ট করতে পারে। তো এটা ক্লিয়ার, আরও ডিসকাস করবে, এখন কথা বলে বলি। হ্যাঁ, তাহলে স্যার যেটা বললো যে লোড সেল, এই যে লোড সেল এসে যে ব্যাক রেস্টের সাথে অর্থাৎ ওয়ারপিয়ান যখন ব্যাক রেস্টের উপর দিয়ে যাচ্ছে তখন এটার উপর প্রেশার করতেছে না, এই প্রেশারটা সে সেন্স করবে, মনিটরে তখন শো করবে যে এত কিলো নিউটন এখানে প্রেশার আছে। ওইটা আমরা মূলত হচ্ছে লেট অফ এবং টেক আপের সিনক্রোনাইজেশনের মাধ্যমে এটা আমরা করি। তার মানে এই ছাপে ওটা আনবে, ওটা যখন সিনক্রোনাইজ হয়ে যাবে এতটুকু, ওই প্রেশারটা যখন শো করবে তখন ওটা অফ হয়ে যাবে। এটা আমরা আগে সেট করি, অ্যাডজাস্ট করে তখন আমার ওই যে টেক অফটাকে অফ থাকে, মানে বিমটাকে অফ থাকে না। এখন দেখা গেছে কি একটা যে কোনো একটা ওই প্রেশারটা স্থির হয়েছে, হ্যাঁ এটার মাধ্যমে আমরা টেনশনটাকে জাস্ট মানে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন এ সেন্স করবে যে না এতটুকু পরিমাণ টেনশন ওয়ার্কের উপরে এখন এটাই আছে, এটাই আমরা সেন্স করছি। এটা বুঝছো, লোড সেল ফিক্সড আছে, ব্যাক রেস্ট রোলারটা নিচের দিকে একটু টান টেনশন অ্যাপ্লাই হতে পারে ব্যাক রেস্ট রোলারের উপরে, ডিউ টু দ্য প্রেশার, ডিউ টু দ্য টেনশন অ্যাপ্লাই টু দ্য ওয়ারপিয়ান, রাইট? টোটাল ইঞ্চের উপর যখন টেনশন অ্যাপ্লাই হচ্ছে তখন তো ব্যাক রেস্টের উপর চাপ পড়তে আসে। আর ব্যাক রেস্টের সাথে যে লোড সেল আছে, লোড সেলটা এমনভাবে করা ডিফ্লেক্ট হতে পারে, একটু ডিফ্লেক্ট হলেই তো ও সেন্স করতেছে এখন তার উপরে প্রেশার টেনশন করতেছে, টেনশন করলে এখানে ধীরে ধীরে বাড়বে। আগে 1.5 ছিল, 1.8, 1.9, 2, 2.1, 2.2, যতক্ষণ পর্যন্ত 2.5 অ্যাচিভ না হয়। অ্যাচিভ হওয়ার সাথে সাথে লোড সেল কন্টিনিউয়াসলি এখানে ফিডব্যাক পাঠাচ্ছে, সাথে সাথে পিএলসিতে ফিডব্যাক পাঠাচ্ছে, পিএলসির সাথে সাথে কমান্ড দিয়ে কী করে ফেলবে, ওই লেট অফ মোটর যেটা আছে, যেটা ঘুরতেছিল উল্টো দিকে, সেটাকে থামাই দিবে। তখন তার টান হবে না, টেনশন পড়বে না, তখন অ্যাচিভ হয়ে গেল টেনশনটা, রাইট? 2.5 কিলোমিটার আমার অ্যাচিভ হয়ে গেল। তাহলে মনিটর থেকে কীভাবে এক্সিকিউট হয় বলে এটাই হয়। ভাইটার মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় মনিটরে আমি একটা জিনিস কমান্ড দিলাম, সেটা কীভাবে এক্সিকিউট হয়, সেক্ষেত্রে কোন মোটর, কোন জিনিসটা এখানে মূলত মূল ড্রাইভিং ফোর্স কাজ করতেছে, ইলেকট্রনিক লেটার মোটর, ইটিইউ, সেটাই তো আলটিমেটলি রোটেট করতে হবে, একটাকে টেকনিক্যালটা রোটেট করতে হবে, তাহলে টেনশন অ্যাচিভ হবে, তাছাড়া তো সম্ভব না। মোটর এখানে সেন্সর হচ্ছে, এখানে হচ্ছে মূলত ইন্টারফেস, হিউম্যান মেশিন ইন্টারফেস। এখানে আমি ইন্টারফেসের সাথে মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবো, এটাকে হিউম্যান মেশিন ইন্টারফেস বলে, এইচএমআই না? তাহলে আমি মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য কিবোর্ড সেটিং বা এরকম একটা ডিসপ্লে থাকতে পারে, টাচ বোর্ড ডিসপ্লে থাকতে পারে, আবার কিবোর্ড ডিসপ্লেও থাকতে পারে, টাচ দিয়ে হতে পারে। এক এক কোম্পানি এক একভাবে ভার্সন চেঞ্জ হবে। তাহলে আমি এখানে কমান্ড দেবো, সেটা পিএলসি হয়ে সব এক্সিকিউট হবে, পিএলসি এটা কন্ট্রোল করবে সব কিছু, ঠিক আছে? এরপরে দেখো এখানে সাব মোটর অনেকে দেখতে চাবে, এটা কি ওই যে একটু দেখাতে পারবি? আমাদের এটা তো ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স মানে কালোই মোটর, কালো। এখন মডার্নগুলোতে কিন্তু লেট অফও সার্ভো মোটর কন্ট্রোল, টেক আপটাও সার্ভো মোটর কন্ট্রোল, কিন্তু এখানে আমাদের টেক আপটা যেটা আছে এটা মেকানিক্যাল, এটা গিয়ারের মাধ্যমে আমরা হচ্ছে মূলত করতেছি, হুইলের মাধ্যমে কন্ট্রোল করতেছি, এটা খুলে দেখাবো। বাকি এখানে আরও কিছু ইনফরমেশন আছে যে এখানে যে ব্যাকরেস্টার হাইট এবং ডেপথ এটা আমরা কম বেশি করতে পারি, কেন কম বেশি করবো এটা স্যার পড়াবে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টপ মোশন, তাই না? এটা তো দেখছেন আপনারা, এগুলো কি বলে ড্রপার, আর এগুলো কি ড্রপার বার। এই ড্রপার বারের হাইট এবং ডেপথ এটাও আমরা কি করতে পারি, কম বেশি করতে পারি। অর্থাৎ এটার সাথে সিমিলার রেখে এটা যখন চেঞ্জ করব আমরা, কম বেশি করব, এটাতেও কম বেশি করতে হবে। ওকে, এটা কীভাবে এটার স্কেলিং আছে, এটা স্কেলিং দেখবো। আরেকটা যেটা আছে এই যে এটাকে বলছে ইজিং মোশন, কি বলে ইজিং মোশন। এই যে এইটা দেখেন ব্যাক রেস্টের সাথে যে পুরোটা যেটা আছে, এই যে এইটা ইন্ডাস্ট্রিতে এটাকে ইজিং রোলারও বলে, মানে এই শেপটা রোলারের মতো। এখন এটা তো দেখা যাচ্ছে ইসের মতো, একটা লিভারের মতো, তাই না? ইন্ডাস্ট্রিতে রোলারের মতো এটা ইজিং রোলারও বলে, মূলত হচ্ছে এটা ইজিং মোশন। স্যার কি বাম্পিং করাইছেন? স্যার বাম্পিং করাচ্ছেন, এটা লাগবে, হ্যাঁ ইজিং মোশনটা বাম্পিং কন্ট্রোল করার জন্য লাগবে, হ্যাঁ? যেহেতু সবসময় আপ ডাউন হয়, মানে যেহেতু আমার এখানে ওয়ারপিয়ানের টেনশনটা কিন্তু যদিও আমি 2.5, কিন্তু ডিউরিং উইভিং তখন তো হুইল ফ্রেম আপ ডাউন করতেছে, তাহলে ওয়ারপিয়ানটা টপ মোস্ট পজিশন থেকে মিডিলে গিয়ে আবার বটম মোস্টে যাচ্ছে, এবং 1 সেকেন্ডে যদি এটা 1200 ppm এ চলে এয়ার যেটা, তাহলে 1 সেকেন্ডে 20 বার এই ঘটনাটা ঘটতেছে শুধু শেডিংয়ের ক্ষেত্রে, রাইট? এই জন্য আমরা ওই ওয়ারপিয়ান কখনো স্ল্যাগ হয়, কখনো টেনশন হয় না,
এটাকে বাম্পিং বলতেছে আমরা স্যার যারা করেছে, বাম্পিংকে রিডিউস করার জন্য এরকম ইজিং মোশন দেওয়া হয়েছে, হ্যাঁ ইজিং রোলারটা দেওয়া হয়েছে। কাজ করে গেল, অনেকটা মিনিমাইজ করে ফেলবে। মিনিমাইজ করে এটা কাজ করে গেল। এটা তো ঘুরতেছে, এটা যখন ঘুরবে এই যে এটা না, এটা একটা ডিরেক্টলি একটা মোটর হিসেবে এই যে এখানে আছে, এটা অ্যাকচুয়ালি মুভ করে কোন মেইন মোটরের সাথে লাগে। মানে এটা move করে। এই সামনে পিছে হচ্ছে না, এটার জন্য খালি জাস্ট খালি এটাকে এটা কি ব্যাক রেস্টোরারগুলো মুভ করে টেনশনগুলো ফিক্স করে, ব্যাক রেস্টোরারটাকে একটু ভাইব্রেট করা। মানে swing এর মতো, আমার swing এর যখন মতো। এই ওয়ার্ক টেনশনগুলোতে টেনশন লুজ হয়ে যায় তখন এটাতে পিছনের দিকে একটু প্রেস করে হ্যাঁ, টেনশন right, বাড়ায়, right, আর right, হচ্ছে right. যখন বেশি টেনশন থাকে তখন সামনে লুজ আসে, করে। right, এটা হচ্ছে ফ্লো মোটর, মানে কনভিন সাইকেলের সাথে রোটেট করবে। টেনশন ওই যে ডিউরিং শেডিং অ্যান্ড যখন শেডটা লেভেল হয়ে আবার নিচের দিকে যায়, যেহেতু এটা কন্টিনিউয়াস ঘটনাটা ঘটে, ওই সময়টাতে প্রত্যেক লুম সাইকেলে ওই বুঝতে পারছি টেনশনের ডেভিয়েশন এটা ডেভিয়েশনের এটা স্যার শেডিং এর জন্য হতে পারে বিটা, খালিদ ভাই খুব যখন বিটা হচ্ছে তখন তো এটা তো অনেক জোরে আসতেছে, সেই প্রেসারের খালিদ সেই কারণে যে ইয়ানগুলো ওয়ার্কশিটটাকে সামনের দিকে হয়তো একটু টানপ্রাপ্ত হয়, স্ট্রেস হয়, এটাকে রিডিউস করার জন্য মূলত আমরা ইজিং মোশন বা সেই ক্ষেত্রে যেটা এটাকে রিডিউস করার জন্য আমরা ইজিং মোশন ইউজ করছি। এটা চালাইলে আরো টেনশনটা কমানোর জন্য লাগবে, আমরা যেটা পিপিএমটা বেশি আমরা, ঠিক আছে, এটা লাগবে। তার মানে এখান থেকে আমরা দেখলাম লোড সেলের কাজ কি, ইজিং মোশনের কাজ কি। এখন আমরা দেখব হচ্ছে ব্যাক রেস্টের হাইট এবং ডেপথ, এবং এটার হাইট ডেপথ কীভাবে আমরা কম বেশি করবো এটা আমি দেখবো। ব্যাক রেস্টোরারের হাইট রেট এবং ড্রপার বক্সের হাইট রেট, ড্রপার বক্সটাকে উঠানো যায় বা সামনের দিকে নিয়ে আসে, সব এটা মেকানিক ঠিক আছে, এটা হচ্ছে এই ব্যাক শেড লেন্থ আমরা কম রাখবো। এমন একটা ফেব্রিক আমরা প্রডিউস করতেছি যেটার জন্য ব্যাক শেড লেন্থ আমরা কি রাখবো, কম রাখতে চাই। তাহলে আমাদের এই ব্যাক রেস্ট রোলারটা কি করব, সামনের দিকে আসবে, এদিকে আমরা নিব। হ্যাঁ, এটা কি করব, এই যে এখানে একদম দেন ফ্লাশ দেন। আরেকবার একটু বলেন তো বুঝতে পারে বলতেছি, দেখা গেছে যে এমন একটা ফেব্রিক, তুমি এমন একটা কোয়ালিটির ফেব্রিক তৈরি করতেছো যেটার জন্য তোমার ব্যাক শেড লেন্থ কমাইতে হবে। কমানোর জন্য তাহলে তোমার ব্যাক রেস্টটাও তাহলে তোমার সামনের দিকে নিয়ে আসতে হবে। এটার জন্য এই দেখো, এই যে মার্কিং করা আছে 1 2 3 4 একবারে 6 পর্যন্ত মার্কিং করা আছে। হ্যাঁ, এখন যেটা আছে আমাদের 4 এ আছে, আমাদের এখন ব্যাক রেস্টের ডেপথ কততে আছে, 4 এ আছে। তুমি যদি আরো কমাইতে চাও তাহলে 3 to 1 পর্যন্ত নিতে পারবা, আবার যদি বাড়াইতে চাও তাহলে এই পাশে নিবা 6 পর্যন্ত করতে পারবো। এটা হচ্ছে ব্যাক রেস্টের কি হলো, ডেপথ। এখন হাইটটা আমরা কিভাবে দেবো, হ্যাঁ হাইটের জন্য আবার এই স্কেল, তার মানে ডেপথের জন্য এই স্কেল, হাইটের জন্য এখানে স্কেল আছে। দেখো কত আছে, কত আছে, ভ্যালু কত আছে দেখো, 8 প্লাস 18 পর্যন্ত, হ্যাঁ প্লাস 18 পর্যন্ত, প্লাস 18 পর্যন্ত আছে, কিন্তু এখন এটার ভ্যালু কত আছে, প্লাস 8 এ আছে, প্লাস 8 এ আছে। তার মানে এটা ব্যাক রেস্টের হাইটের জন্য এইটা, আর ডেপথের জন্য এইটা। আর এই যে ড্রপার বক্স, এটার জন্য দেখো, এটা ডেপথের জন্য এইটা দেখো, এখানে কত আছে 6, তাই না? 6 আছে এখানে আমরা সর্বোচ্চ কত পড়বো দেখো, এখানে স্যার 19 বেশ। আর হ্যাঁ, আর হাইট কততে আছে দেখো তো, 3 এ, তাই না? 3 এ আছে। আমরা সর্বোচ্চ এখানে মানে এটা উপরের দিকে, মানে হাইট যখন বাড়িতে যাবো তখন উপরের দিকে যেতে হবে, যখন কমাতে যাবো তখন এই যে ডেপথ, এইটা এই যে এই পাশে দিয়ে দেখো। আচ্ছা, এই রোল এটা কিসের স্কেল দেখাইলেন? এই যে হাইটের জন্য একটা স্কেল, ডেপথের জন্য একটা স্কেল। ডেপথ মানে হচ্ছে এই যে এইটা। এবার দেখো, এবার দেখো হাইটের জন্য কোনটা স্যার? হাইটের জন্য এটা, ডেপথের জন্য এই লেভেল। টেপ বলতে কি বুঝছেন? কত গভীর ভিতরে, উপরে উঠাইলে তো হাইট। হাইট তো এটা, হ্যাঁ, আর হরাইজন্টাল সরি ভার্টিক্যাল যেটা, আর ডেপথ মানে কি ভিতরে যাচ্ছে কত, এইটা এই ও আচ্ছা, এটা ভিতরে কত যাচ্ছে সেটা। এই সাইডে কত যাচ্ছে? হ্যাঁ, ড্রপার বক্সের হাইট ডেপথ কেন কম বেশি করতে সেটা ডিটেইলস পড়াইলে তারপর এটার সাথে আপনারা মিলাই নেবেন, সমস্যা নেই। এই পাশে আসে, এই যে দেখো, করার জন্য একটু জায়গা দেয়। ওইখানে ছিল আমাদের পরিস্থিতি টেক আপ, এখানে কি হবে, টেক আপ হবে। টেক আপের জন্য দেখো লাইট মারো, এখানে আমরা এই যে এখানে এই হুইলগুলো ইউজ করতেছি। দেখো এখানে কয়টা হুইল আছে, কোনো চারটা। পাঁচটা।
নিচের দিকেও আছে। ও পাঁচটা এইদিকে একটা আছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 5টা। এখানে একটা এখানে দুইটা আর এখানে একটা, হ্যাঁ 5টা। 5টা না আরো বেশি তাহলে ভিতরে নিচে নিচে মারো। আর এদিকে একটু ওইদিকে আচ্ছা, 5 হুইল হতে পারে, 6 হুইল হতে পারে, 7 হুইল হতে পারে। 6 হুইল করো নাই তোমরা? আমাদের এখানে এটা আছে 6 হুইল। মানে নিচে এদিকে হয়তো বাড়ে 6 হুইল আছে। আর হচ্ছে এখানে এখন মডার্নে কিন্তু এটাও কিন্তু এখানে সার্ভো মোটর থাকবে, ঠিক আছে? এটাও সার্ভো মোটর কন্ট্রোল, ওটাও সার্ভো মোটর কন্ট্রোল, কিন্তু আমরা এখানে কিন্তু মেকানিক্যাল হুইলের মাধ্যমে আমরা হচ্ছে টেকারটাকে কন্ট্রোল করতেছি। এখানে একটা চেঞ্জ হুইল থাকবে, হ্যাঁ এটা মেকানিক্যাল। এখানে একটা চেঞ্জ হুইল থাকবে যেটা হচ্ছে পিপিআর সাথে আমরা কম বেশি কারণে ওই অ্যাডজাস্ট করে নিব আর কি, ওই সেম সিমিলার। সেকেন্ড হুইলটা চেঞ্জ হুইল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাই দিই, এই যে এটাকে বলছে প্রেসার রোলার। স্যার পড়াবে এটাকে ডাবল প্রেসার রোলার বলে। ডাবল প্রেসার রোলার এটা মূলত হচ্ছে ফেব্রিককে একটা নির্দিষ্ট প্রেসারে রাখে। এরপরে এটাকে বলছে নিচের যেটা আছে এটাকে বলেছে টেকআপ রোলার। এটা কিন্তু সারফেসটা একটু কিন্তু রাফ, একটু ধরে দেখেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই যে ক্লথ বিমে বা ক্লথ রোলার যেটা আছে এটা টেকআপ রোলার, বা এটাকে বলে আমরা ইমারি রোলারও বলি। টেকআপ রোলার বা ইমারি রোলার, বা এটা হচ্ছে আমাদের ক্লথ রোলার, যেটা আমাদের ক্লথটা জড়াচ্ছে। এই সুন্দর। আচ্ছা, এবার এই পাশে আসো, এই পাশে যাও। আচ্ছা এটা কি কাজ এরা আসো কাম নিচে বস, আসো লাইট দিব সবাই হাতকে চাই। এটাই হচ্ছে আমাদের পিএলসি বোর্ড, হ্যাঁ, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল বোর্ড। বুঝবি না কিছু থাকে আজকে যা ব্যবস্থা করে কম্পিউটারের সিপিইউ যেমন হচ্ছে হার্ড, এই কথা বলো না, কম্পিউটারের সিপিইউ যেমন হার্ড, আমাদের এই লুমের হার্ড হচ্ছে এই পিএলসি বোর্ড। এটা চাপ দিও না, এটা চাপ দিও না, ঠিক আছে? এখানেই মূলত হচ্ছে স্যার যেটা বললো, ওই যে মনিটরে আমরা ইনপুট দিই, এক্সিকিউশন করে যে জায়গায় যেখানে যে কাজটা করতে হবে সে জায়গায় সিগন্যালটা পাঠায়, ঠিক আছে? তার মানে মূলত ওই যে আমরা যে কমান্ডগুলো এখানে এক্সিকিউট হচ্ছে এই জায়গা, পরবর্তীতে এই ডাটাটা পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়। সার্ভো মোটর কন্ট্রোল যেগুলোতে আছে সেগুলোতে সে ডাটাগুলো পাঠাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের। তারপরে কি ওটা আবার ফিডব্যাক এখানেই পাঠায়? হ্যাঁ, এখানেই পাবে। এ দিবে, আবার রিসিভও করে আবার মনিটরে জানাবে। এটা বিপজ্জনক। নারী কত ছলনা এটা বলতো, কই যাই আমরা বল না, নারী কত ছলনা এটা বলতো। ভিডিওটা নষ্ট হচ্ছে সিসিআই লুম বলে এটা। এটার কাজ হচ্ছে যে আমাদের যে R&D সেকশনগুলোতে আমরা বাল্ক প্রোডাকশনের আগে পিপি স্যাম্পল তৈরি করি, প্রি প্রোডাকশন স্যাম্পল। অর্থাৎ বায়ার যে আমাদের রিকোয়ারমেন্ট দিবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে বাল্কে যাওয়ার আগে একটা স্যাম্পল বানিয়ে নিই। স্যাম্পলটাকে পরবর্তীতে আবার আমরা অ্যাপ্রুভ করে নিই। অ্যাপ্রুভ করার পরে আমরা পরবর্তীতে বাল্কে যাই আর কি। তো এইটা হচ্ছে আমাদের সেই লোম। এটা আমরা ইন্ডাস্ট্রিতেও দেখবো। ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে R&D সেকশনগুলোতে এই ধরনের লোম ইউজ করে, ঠিক আছে? ছোট পরিসরে, অর্থাৎ ছোট উইথের ফেব্রিক আমরা মূলত হচ্ছে তৈরি করি এখানে। দামি মেশিন, ঠিক আছে? এখানেও সেম। এখানে দেখেন তো আমাদের পিকিং সিস্টেমটা কেমন একটু বলেন তো। এই যে এয়ারজেট নেই, যে সিঙ্গেল রিজিড রেপিয়ার, ঠিক আছে? এই যে সিঙ্গেল রিজিড রেপিয়ার, এই যে এটা, ঠিক আছে? আর হ্যাঁ, মূলত হচ্ছে কিন্তু এটা ডবিলুম, হ্যাঁ। এই যে দেখেন কয়টা আছে, বলেন একজন, কয়টা হিট ফ্রেম আছে? খালি তুই পারবি, খালি র্যাপিয়ারটা আরেকবার দেখেন। এই যে এটা হচ্ছে র‍্যাপ। তার মানে 20টা আমরা হচ্ছে যে কোনো ডিজাইন ইচ্ছা মতো আমরা ডিজাইন এখানে তৈরি করতে পারবো। এটা ওয়ার্পিংটা কি ইয়ে করতে হবে? হ্যাঁ ভাই, এটা চালাই দেন। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিট রেপিয়ার। হ্যাঁ, আর রিডের উইথ এখানে হচ্ছে আমরা মূলত হচ্ছে 20 ইঞ্চির ফেব্রিক তৈরি করতে পারি। 20 ইঞ্চি, হ্যাঁ 20 ইঞ্চি, হ্যাঁ 20 ইঞ্চি। আর এই যে স্যার বলছে না যে নিউমেটিক ওয়েতে, এখানে তো আমরা তো
আগে যে শেডিংগুলো দেখেছিলাম, ট্যাপের শেডিং ছিল, ডবি শেডিং ছিল, জ্যাকার্ড শেডিং ছিল। জ্যাকার্ড shading। এখানে হচ্ছে মূলত হচ্ছে আমরা হিল ফ্রেমগুলোকে হচ্ছে নিউমেটিক ওয়েতে আপ অ্যান্ড ডাউন করব। ভাই ওই ইটা দেন, র্যামটা দেন। কি রে, এটা তো জাদু কাছারি। না এই দেখো এখানে নিচের দিকে তাকাও, প্রতিটা হিট ফ্রেমের সাথে কিন্তু এরকম দুইটা করে ইয়ে আছে, দেখছো? নিউমেটিক যে এটাকে আমরা বলি র্যাম্প বলি বা নিউমেটিক, এটাকে আমরা ইয়ে বলি, এই দেখছো? এই যে এই পাশে পিছন থেকে দেখা যায়, এটা নিচে নিউমেটিক শেডিং নাকি নিচে দেখো নিউমেটিক না হাইড্রোলিক? নিউমেটিক Pneumatic। বাতাসের সাহায্যে। বাতাসের সাহায্যে। হাইড্রোলিক বলে পানি বলে, নিউমেটিক র্যাম্প বলে, নিউমেটিক র্যাম্প। পাম্পারের মতো। এক জায়গা সেই থেকে তো। বাতাস ইন হবে আর এক জায়গা থেকে বাতাস বাতাস আউট out হবে। এই কঠিন জিনিস বানাইছে ভাই। এই যে দুই পাশে আছে, হ্যাঁ, মানে একটা হিল ফ্রেমে দুই পাশে আমরা দুইটা এই যে নিউমেটিক যে র্যাম যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, দুই পাশে আছে। এখন যখন হবে, দেখো এই একবার এই যে এরকম এই যে আপ ডাউন হচ্ছে না, এই তো। তো যখন বাতাস ইন হবে তখন এটা কি হবে? আপ হবে না স্যার, ডাউন হবে। এই যে তার মানে এইখান থেকে যখন এইখান থেকে যখন ইন হচ্ছে তখন এটা কি হচ্ছে? এর সাথে তো হিল ফ্রেমটা কানেক্টেড দুই পাশেই। তখন হিল ফ্রেম কি হলো? আপ হইলো। আবার যখন এই প্রেসার মানে বাতাস যখন বের হবে তখন কি হবে? ডাউন। এই যে সেরা। হ্যাঁ, এখন এটা বলতে এটা বাল্কের জন্য কিন্তু এটা পসিবল না, কারণ এখানে তো প্রেসারটা অনেক কম। হ্যাঁ, কম। মানে স্পিডটা কম হবে, স্পিডটা কম হবে। আমাদের মুন্ডা চলে 70 ppm 80 ppm। আচ্ছা, ওকে বাতাসটা সাপ্লাই করে কে? ওই যে কম্প্রেসর থেকে যে দেখো না লাইন আছে, কম্প্রেসর থেকে এই যে প্রতিটা পাইপ থেকে এখানে মানে প্রেসার মিটার হয় কারণে এখানে অনেক বেশি এনার্জি। মিটার না, এটা এনার্জি দরকার অনেক বেশি। এটা মিটারের এনার্জি দরকার অনেক বেশি। খুব একটা এটা হচ্ছে মূলত নিউমেটিক শেডিং এর অ্যাপারেটর, যেটা আমি বললাম। এখানে আমাদের এই লুমের স্পিড 100 কত ম্যাক্সিমাম ভাই? এটা 70 ppm। কি জানি? আমাদের নিউমেটিক শেডিং এটা আসলে হাই লুমের জন্য এখন পর্যন্ত অ্যাপ্লিকেবল না, কারণ এখানে ইন হতে বা আউট হতে পারে। তাহলে ইন হওয়া আউট হওয়া এবং এয়ারটা ওখান থেকে আসবে, মানে প্রেসারাইজড অবস্থা এখানে আসবে। এই প্রেসারটাই মূলত অ্যাকচুয়েটর হিসেবে কাজ করবে, অর্থাৎ হিল ফ্রেমকে আপ করার জন্য কাজ করবে। তো এটা চাইলেও আমি ওই যে এখন যে আমাদের যে শেডিং মেকানিজম এটার সাথে পসিবল না। আসলে হাই স্পিড শেডিং মেকানিজমের জন্য নিউমেটিক শেডিং পসিবল না। এটা হচ্ছে স্যাম্পল লোনের জন্য, বুঝতে পেরেছো? আমরা এটাকে ডবি কিলো মানে শেডিং মেকানিজমে ডবি শেডিং মেকানিজম, কারণ এখানে প্রত্যেকটা হিল ফ্রেমকে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পারতেছি আমি। হিল ফ্রেমকে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারতেছি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে দুইটা করে এরকম নিউমেটিক র্যাম আছে, এবং এটার সাথে একটা করে ইন একটা আউট আছে। এখানে ঢুকবে, একটা দিয়ে বের হবে। যখন ঢুকে যাবে তখন দেখো আমি যখন এখন চেপে ধরছি, এখন নামতেছে না সহজে। এখন এই জন্য বলছে এইটা প্রত্যেকটা যেটা আলাদা আলাদা করে দুইটা করে পার্ট আছে, তাহলে প্রত্যেকটা হিলকে আলাদা কন্ট্রোল করে 20 টাইপ আছে। এটা ডবি শেডিং মেকানিজম। চাইলে এখানে ইচ্ছা মতো হিল ফ্রেমকে আপ ডাউন করা যেতে পারে, একটা করে ওন দিয়ে যায়। ডবি উইভের জন্য যা করতে চাই তাই করতে পারবে। তাহলে এটা হচ্ছে মূলত নিউমেটিক শেডিং মেকানিজম। এটা লো স্পিড লুমের জন্য অ্যাপ্লিকেবল, এবং এটা যেহেতু স্যাম্পল লুম, মানে এটা প্রত্যেক ইন্ডাস্ট্রিতে দেখবা যে এটা আছে, এই সেটআপটা আছে। সাইজিং মেশিন, ওয়ার্পিং মেশিন, মিনি ওয়ার্পিং মেশিন বা স্যাম্পল ওয়ার্পিং মেশিন, আর একটা আছে স্যাম্পল লুম। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এটা কয়েক সেট করে আছে। এটা দিয়ে আমরা সাধারণত 20 ইঞ্চি উইথের ফেব্রিক তৈরি করতে পারি। 20 ইঞ্চি বললাম না যে বায়ারকে যখন আমরা স্যাম্পল পাঠাই, বায়ার অ্যাপ্রুভ করে দেয়, রাইট? অ্যাপ্রুভ করার পরে ওই স্যাম্পলটা প্রি প্রোডাকশন পিপি স্যাম্পল, বায়ার অ্যাপ্রুভ করার পরে অ্যাপ্রুভ স্যাম্পলটা ওইটাকে সামনে রেখে পরবর্তীতে বাল্ক প্রোডাকশনে যাওয়া হয়। তো বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে আমরা ছোট করে স্যাম্পল বানাই, মানে বায়ারকে দিয়ে অ্যাপ্রুভ করা হয়, বুঝছো? তো এইটা এই লুমে করা হয়। এখানে যেহেতু 20টা ফ্রেম আছে, তাহলে 20টা ফ্রেমের ডবি ফেব্রিক এখানে তৈরি করা যাবে। যদি এখন ইন্ডাস্ট্রিতে 24টা ফ্রেমের ডবি লুম থাকে, তাহলে 24টা ফ্রেমের ডবি লুমের জন্য যদি কোনো অর্ডার আসে, তখন এইটা পসিবল না। তখন এটার ক্যাপাসিটিও বাড়তে হবে, 24টা থাকতে হবে। এই সিসিআই লুমেরও 24টা থাকতে হবে, এরকম সিসিআই লুম কিনতে হবে, বুঝতে পারবে? বা এটা যদি লাগানোর সুযোগ থাকে, লাগানোর সুযোগ আছে নাই, আর থাকলে তো এখানে অ্যাড করার সুযোগ ওরা যদি প্রভিশন রাখে,
লুম প্রোভাইডার যদি ইউজ করতে হয় স্যাম্পলের সার্টেন অ্যামাউন্টের টাকা পে করলে লাগা যাবে কন্ডিশন রাখবে যদি না রাখে তোমার এটা কিন্তু ওই সময় প্রপার হাইট এডিটিং বুঝাইলো ওই ক্লাস লেকচার লিংক বিটা ভুলে গেছি স্যার কইলো যে এটা ইয়ার লগে লাগানো স্লের লগে লাগানো দেখানো যাবে না হ্যাঁ ওই হার্ট শেপের টায়ার ওটা বলে নাই তো বলছে এখানে রাখা স্যার তাহলে এখন এটা হলো না লিঙ্কমেটিক শেডিং দেখা হচ্ছে এটা দেখছেন লিঙ্ক বিটা না স্যার লিঙ্ক বিটা দেখবো হ্যাঁ ওই যে ওইখানে কিন্তু আমরা যেটা দেখছি ক্যাম বিটার তো আমরা দেখাইতে পারি না, ঠিক আছে? স্লের সাথে কিন্তু এখানে যেহেতু কিছু নাই ইয়ান নাই সবকিছু খোলা, আমরা লিঙ্ক বিটারটা আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, আমরা এখানে দেখবো যে এখানে লিঙ্ক বিটারটা কিরকম এবং কিভাবে এটা কাজ করতেছে এটা আমরা দেখবো। রোজার ভাই আছে আমাদের, রোজার ভাই দেখাই দিই ভাই। বিষয়টা হচ্ছে লিঙ্ক, যেহেতু উইথ ছোট এখানে সিঙ্গেল লিঙ্ক বিটা, ঠিক আছে? কাজটা করে কি, এটা কি রিড না, রিডটাকে হোল্ড করছে কে? এই রিড হোল্ডার, ঠিক আছে? এই হোল্ডারের সাথে এখানে একটা শেপ কানেক্টেড করা আছে। এখন মূলত এইটাকে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড কে করে সেটা হচ্ছে একটু বসতে হবে সবার। হ্যাঁ, এই যে নিচে যে মোটরটা আছে না, এই মোটরটার সাথে এই শেপটার সাথে কানেক্টেড করা আছে, ঠিক আছে? এই যে মোটর, এই মোটরের সাথে এই শেপটার সাথে আবার এখানে লিংক করা আছে টুথ বেল্ট দিয়ে জাস্ট মোশন ট্রান্সফার করছে। সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। হচ্ছে হচ্ছে কেমনে বুঝলাম না আরেকবার। এই যে সামনে পিছনে বুঝবা ওটা দেখে আমি দেখাচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা আসলে মূলত কোনটা বিষয় হচ্ছে এই যে এখানে যেটা আছে, এই যে আমরা ধরে নিই এটা বটম, ঠিক আছে? বটম শেপ, কিন্তু এই এখানে যে ক্যাম বিয়ারিংটা আছে, একটা বিয়ারিং এর হাউজিং এর ভিতরে সিস্টেম করাই আছে কি ক্যামের, ওইটার ক্যামের সারফেসে জাস্ট বিয়ারিংটা রোটেট করে। তো এখন এই শেপটির ভিতরে কানেক্ট করা আছে। এখন এই বিয়ারিংটা যখনই সেন্টার থেকে লঙ্গার ডিস্টেন্স বা শর্টার ডিস্টেন্সে রোটেট করে তখন কিন্তু এখানে অ্যাকশনটা ক্রিয়েট করে। সেটা কিভাবে করে? এটার মাথায় একটা লিঙ্ক আছে, এই যে আছে না, এই যে এটার সাথে এখানে একটা জাস্ট ইসেন্ট্রিক দিয়ে কানেক্ট করছে আমার এই রিড হোল্ডার বা রিড এই শেপটের সাথে। এখন এটা কি করতেছে, যখন এই ক্যামটা ঘোরে তখন সে কি করতেছে, তার পজিশনটা সে চেঞ্জ করতেছে বারবার একটু, ঠিক আছে? এই এখানে এটা আর এটার দিকে এটা খেয়াল করে আমি ঘুরাই সেন্টার থেকে বাইরে, ঠিক আছে? আমি ঘুরাই, তারপরে দেখি এই যে সেন্টার থেকে বাইরে আছে, এই যে সেন্টার থেকে বাইরে আছে ক্যামটা জাস্ট এটাকে সামনে পিছনে যে লিংক কানেক্টেড করা আছে, সার্কুলার অংশটা এটা মিডল পোরশনে লাগানো নাই, ইসেন্ট্রিক করা আছে। সেটা তো একটা ক্র্যাঙ্কের মতো স্যার। আচ্ছা, অর্ধেক দেখো, আগে অর্ধেক দেখো, বাকি অর্ধেকগুলো একটু রেস্ট নাও। দেখাচ্ছি? অর্ধেক দেখো, ওইদিকে যারা আছে দেখো, পরে এটা অল্টার হবে, পিছন থেকে দেখতে পাচ্ছ না, অর্ধেক দেখো। হ্যাঁ, অর্ধেক বড় আছে ওই নিচের যেটা, নিচের যে শ্যাফটটার সাথে এটা ঘোরাচ্ছি, ওটা ঘোরার পরে ক্যামের মাধ্যমে কানেক্ট করা হচ্ছে উপরেরটা। গিয়ারের কি হচ্ছে, ওটা ঘোরাচ্ছে, ওটা 360 ডিগ্রি ঘুরতেছে নিচেরটা, আর উপরেরটা কিন্তু 180 ডিগ্রিতে খালি জাস্ট খালি কি হচ্ছে, রকিং শ্যাফটের মধ্যে এরকম হচ্ছে। লিংক হচ্ছে এই যে এটা লিংক, এটা হলো ইসেন্ট্রিক করা, এই লিংকের সাথে এটা ইসেন্ট্রিক করা, এই লিংকের কানেক্টেড হচ্ছে এখানে যে বিয়ারিং, এই যে বিয়ারিংটা আছে না, এই বিয়ারিংটা হলো ক্যাম বিয়ারিং। এটাকে ইয়া বলেন, ইসেন্ট্রিক বলেন। আমি এটাকে ইসেন্ট্রিক বলতেছি, এই কারণে বলবেন কারণ সেন্টার থেকে বাইরে আছে তো। হ্যাঁ, ইসেন্ট্রিক। তো এই ক্যামটা জাস্ট তার সেন্টার থেকে জাস্ট লঙ্গার ডিস্টেন্স বা শর্টার ডিস্টেন্স মানে পজিশন চেঞ্জ হলেই তার মানে অ্যাকশনটা কি করে, অ্যাক্টিভেট হচ্ছে কার মাধ্যমে, এটা ইসেন্ট্রিকের মাধ্যমে, ঠিক আছে? যেহেতু রিডটাকে বলি ভাই, রিডটাকে যেহেতু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যেতে হবে, রাইট? আবার দেখাই, এটা তো ওইটা ফরওয়ার্ডে গেলে বিটা হবে, ব্যাকওয়ার্ডে গেলে ব্যাকওয়ার্ড মোস্ট পজিশনে থাকবে, রাইট? তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হতে হবে। তো একটা রোটেটিং মোশন থেকে যখন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যেতে চায় তখন হয় ইসেন্ট্রিক লাগবে না হয় ক্যাম লাগবে। ক্যামই তো রোটারি মোশনকে লিনিয়ার মোশনে কনভার্ট করে। যেমন ক্যাম পিটাপে কি করে, ক্যাম পিটাপে যেমন এল লিভার ছিল, রোটারিকে লিনিয়ার করতেছে, তো এখানেও তো রোটারি মোশনকে লিনিয়ার মোশনে কনভার্ট করতে হবে। যেহেতু লিঙ্ক বিটা এল নাই,
এখানে যেটা আছে ইসেন্ট্রিক আছে, ইসেন্ট্রিকের যেহেতু সেন্টার থেকে বাইরের একটা অংশে লাগানো আছে, মানে সেন্টারে নাই, কনসেন্ট্রিক নেই, ইসেন্ট্রিক করা, তাহলে সেন্টার থেকে যেখানে লাগানো আছে কানেক্টিং শ্যাফট যেখানে লাগানো আছে মাউন্টিং শ্যাফট, সেখান থেকে ডিসটেন্স বড় মানে কি পুশ ক্রিয়েট হওয়া, ডিসটেন্স ছোট মানে পুল ক্রিয়েট হওয়া। এই পুশ পুলের কারণেই তো যে রিড আছে রিড সামনে পিছনে যাবে, এবং সেটার অ্যারেঞ্জমেন্টটা ওখানে একটা লিঙ্ক দিয়ে করা আছে, এটাই লিঙ্ক বিটা। এবং এখানে এই লিঙ্ক বিটাপের সুবিধাটা হচ্ছে এখানে তুমি চাইলে ডাবল, ট্রিপল, টেট্রা, পেন্টা বিটা দিতে পারবা, অর্থাৎ একটা লুম সাইকেলে তুমি মাল্টিপল বিটা দিতে পারবা। ক্যাম বিটাপের ক্ষেত্রে একটা লুম সাইকেলে যেহেতু এখানে বিটাপের জন্য রেসপন্সিবল যে শ্যাফট এবং সেই শ্যাফটের সাথে ইসেন্ট্রিক লাগানো আছে, ওই শ্যাফটটার রোটেশনটা কন্ট্রোল করতেছে একটা আলাদা সার্ভো মোটর। তো সার্ভো মোটর যদি আলাদা কন্ট্রোল করতেছে, আমার এক্সিস্টিং লুমের যে স্পিড তার থেকে সার্ভো মোটরের স্পিড বাড়াই দিলেই তো সে মাল্টিপল বিটাপ করে ফেলবে, যেহেতু আলাদাভাবে কন্ট্রোল হয়। কিন্তু এক্সিস্টিং আমাদের ক্যাম বিটাপ মেকানিজমের মধ্যে যে ক্যাম শ্যাফট বা মাদার শ্যাফট, সেই শ্যাফটটা তো আমাদের টোটাল সিস্টেমের মধ্যেই লাগানো, মানে মাদার শ্যাফট, বটম শ্যাফট, এবং সেটা মূল মোটর থেকেই মোশন পায়, এই জন্য চাইলে ডাবল দিতে পারবে। বড়দের গিয়ারের মাধ্যমে সিস্টেমটা এরকম করা যে তুমি মাদার শ্যাফট রোটেট করবে, মূল শ্যাফট মেইন শ্যাফট রোটেট করবে, মাদার শ্যাফট রোটেট করবে, সব তো রোটেট করতেছে বেল্টের সাহায্যে বা গিয়ারের সাহায্যে। এখানে বিটাপের জন্য রেসপন্সিবল যে শ্যাফট, সেই শ্যাফটটা আলাদা আলাদা মোটর কন্ট্রোল, আলাদা সার্ভো মোটর দিয়ে কন্ট্রোল। দ্যাটস ওয়াই এক্সিস্টিং পিকিং মেকানিজম, পিকিং সাইকেলের মধ্যেও মাল্টিপল বিটাপ পসিবল, কারণ এই বিটাপের জন্য আলাদা মোটর আছে, সেই মোটরটা বেশি রোটেট করলেই তো বেশি বিটাপ হবে। সুবিধা হচ্ছে যদি কম্প্যাক্ট ফিল তৈরি করতে হয়, আমাদের একটা ব্যাপার আছে, এই লুমের কাভার ফ্যাক্টর আর আমাদের এক্সিস্টিং যে লুমের কাভার ফ্যাক্টর এটা আলাদা। এই লুমের কাভার ফ্যাক্টরের লিমিটেশন আছে। আমি আমাদের যে বড় লুমগুলো আছে এগুলোতে কাভার ফ্যাক্টর আমি যত কম্প্যাক্ট ফিল তৈরি করতে পারবো, ইপিআই পিপিআই ডেন্সিটি, এই লুমে অনেক কিছু করা যায় না, তখন মাল্টিপল বিটাপের দরকার পড়ে ওই কাভার ফ্যাক্টরটা অ্যাচিভ করার জন্য। বায়ার তো আমাকে নিবে বাল্ক প্রোডাকশনের ফেব্রিক, এইটা তো নিবে না, এটা তো জাস্ট অ্যাপ্রুভ করানোর জন্য। যদি বায়ার এরকম হয় যে 80 কাউন্টের একটা ইয়ার্ন, আমি 80 কাউন্টের ওয়ার্কিয়ান ওয়েবটিয়ান, সেটার জন্য সে 200 পিপিআই চাচ্ছে, 180 পিপিআই চাচ্ছে। তো এটা যদি আমাদের মেইন যে আমাদের পিকানাল বা যে লুমগুলো আছে বড় ওয়াইডার উইদের, সেই উইদের লুমের মধ্যে যত সহজে এটা অ্যাচিভ করা যাবে, এইখানে অত সহজে অ্যাচিভ করা যাবে না, এখানে কাভার ফ্যাক্টরের লিমিটেশন আছে। দ্যাটস ওয়াই যখন মাল্টিপল বিটাপ দিলে ওই জায়গাটা অ্যাকোমোডেট হবে। বোঝাতে পেরেছি? অনেক ক্ষেত্রে নোটও লিখতে হয়, লেট ধরে এখানে ওই ভেদ তৈরি করা হয়েছে, ওই পরিমাণ ইপিআই পিপিআই অ্যাচিভ হয় নাই, তখন বলতে হয় যে এখানের কাভার ফ্যাক্টর কম আছে, ওই আমরা এটা ওইখানে অ্যাচিভ করতে পারবো। বায়ারকে নোট না লিখলে বায়ার তো দেখবে যে মিলে না, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে হয় যেহেতু এই কাভার ফ্যাক্টর, এটার কাভার ফ্যাক্টর কম, সেক্ষেত্রে স্যাম্পল লুমে স্যাম্পল তৈরি করা হয়, অর্থাৎ আমাদের স্বাভাবিক যে এফ টু এফ ডিস্টেন্স, ফ্ল্যাঞ্জ টু ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স 65 ইঞ্চ থাকে, এবং বড় ফ্ল্যাঞ্জের ফেব্রিক হয়, বড় ফ্ল্যাঞ্জের বিম থাকে। তো অনেক ক্ষেত্রে স্যাম্পল লুম হিসেবে স্যাম্পল অর্ডারটাই চালানো হয় বড় লুমে, এটা হলো স্যাম্পলের জন্য। ওই কাভার ফ্যাক্টরের প্রবলেম এবং আরো অন্যান্য প্রবলেম যখন ক্রিয়েট হয়, মানে এক্সাক্ট অ্যাপিয়ারেন্স আসতেছে না, রিডের কারণে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, এবং অনেকগুলো ইস্যুতে অ্যাপিয়ারেন্স, ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়। তো এই অ্যাপিয়ারেন্সটা যাতে চেঞ্জ না হয়, তখন দেখা যায় স্যাম্পল যে অর্ডারটা বায়ার দিয়েছে, লেট ধরো সে আগে দেখতে চাচ্ছে যে আমরা পারি কিনা, আমরা ক্যাপাবল কিনা ওই ফেব্রিক তৈরি করার জন্য, তখন আমাদের স্যাম্পল একটা আলাদা অর্ডার থাকে, স্যাম্পল অর্ডার, সেটা আমাদের মূল রুমে তৈরি করতে হয়। সেখানে 300 মিটার ফেব্রিক তৈরি করে, 300 মিটার, স্বাভাবিকভাবে 3000 মিটার ফেব্রিক একটা বিমের মধ্যে 3000-4000 মিটার থাকে। আমরা 300 মিটারের জন্য আলাদা একটা স্যাম্পল একটা লুমকে অ্যাসাইন করে দেবো 300 মিটার ফেব্রিক তৈরি করার জন্য। ওটা হচ্ছে বায়ারের ওই অর্ডারটাকে এক্সিকিউট করার জন্য, আমরা পারি কিনা। কারণ ওই ধরনের লুম যেটাতে আমাদের বিম বড়, উইভার্স বিমে বড়, কিন্তু অ্যামাউন্ট অফ লেন্থ অফ ইয়ার্ন আছে 300 মিটার, এর মধ্যে আমরা ফেব্রিক তৈরি করতেছি, ওটার জন্য আলাদা ওয়ার্কিং মেশিন আছে, যেটাকে স্যাম্পল ওয়ার্কিং মেশিন বলে। এটাও স্যাম্পল ওয়ার্কিং মেশিন, এটা একটা মাত্র মানে একটা প্যাকেজ থেকে ওয়ার্কিং করতে পারবো। এখানে মাল্টিপল প্যাকেজও দেওয়া যাবে যদি আমি করি, কি বলে, চেক ফেব্রিক তৈরি করার জন্য মাল্টিপল ওয়ার্ক, সেক্ষেত্রে বারবার চেঞ্জ করতে হবে। তো এখন আমার কথা হলো যে বড় যে স্যাম্পল লুম তৈরি করবো, স্যাম্পল বিম তৈরি করবো, বড় স্যাম্পল বিম মানে বড় রুমের জন্য, সেটার জন্য আলাদা ওয়ার্কিং মেশিন আছে, স্যাম্পল ওয়ার্কিং মেশিন। সেটা অনেক বড়, সেখানে ধীরে ধীরে বিমটা দেওয়া হয়, এবং সেখানে অনেকগুলো মাল্টিপল প্যাকেজ দেওয়ার জন্য জায়গা আছে। তোমরা এটা থার্মেক্সও দেখতে পাবা, হামিদেও আছে, এটা হামিদ ফেব্রিক্সেও এটা আছে। যদি মানে ইন্ডাস্ট্রিতে ভিজিট হয়, তো ওভেন ইন্ডাস্ট্রিতে হলে সেক্ষেত্রে হামিদ ফেব্রিক্স নোমানে থাকতে পারে। আমাদের ভাগ্যে নোমান ছাড়া। আচ্ছা, তাহলে আমরা ওই স্যাম্পল বিম বলতে এটাও স্যাম্পল লুম। বিমটা ধর কত ছোট, বিমটা দেখো তো ভাই,
এখানে আমাদের লেন্থ অফ ইয়ার্ন মানে 3.5 মিটার ইয়ার্ন জড়ানো যায়, 3.5 মিটার। এইটা হচ্ছে মূলত বিম, এটা উইভার্স বিম, এটা উইভার্স বিম কিন্তু, হ্যাঁ এটা উইভার্স বিম। আমরা এটা ফ্ল্যাঞ্জ, এটা ব্যারেল। ফ্ল্যাঞ্জটাকে আমরা কম বেশি করে এফ টু এফ ডিস্টেন্স কম বেশি করতে পারবো। তো আমরা অনেক ক্ষেত্রে স্যাম্পল রুম হিসেবে বড় রুমকেই অ্যাসাইন করে দেই, যেখানে 300 মিটার ফেব্রিক তৈরি করা হয় স্যাম্পল হিসেবে বায়ারকে দেখানোর জন্য। তখন স্যাম্পল ওয়ার্কিং মেশিনের আরেকটা ওয়ার্কিং মেশিন থাকে যেটা অনেক বড়, সেখানে অনেকগুলো প্যাকেজ দেওয়ার সিস্টেম আছে, সেখান থেকে মাল্টিপল কালারের প্যাকেজ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের স্যাম্পল ওয়ার্ক বিম। হ্যাঁ ওয়ার্ক বিম, উইভার্স বিম। এখানে 3.5 মিটার ফেব্রিক লেন্থের ইয়ার্ন জড়ানো যায়, মানে এখান থেকে তুমি ম্যাক্সিমাম 3 মিটার ফেব্রিক পাবে, নাকি ভাই? 3 মিটার আরো কম, 2.5 মিটার, মানে আগে পরে বেশি পাওয়া যায়। হ্যাঁ মিটার বেশি পাওয়া যায়। কিন্তু উইথ হবে 20 ইঞ্চ, হ্যাঁ চাইলে তুমি কম বেশি করতে পারবে। আচ্ছা লিঙ্ক বিটাপের ব্যাপারটা, এই যে তুমি তো আঁকছোই, এই যে ইসেন্ট্রিক সেন্ট্রিফিউগের সাথে এটা কি যে এই জায়গার যে জয়েন্ট আছে, এই জায়গায় একটা জয়েন্ট আছে, এই জায়গায় হ্যাঁ হিঞ্জ আছে, হিঞ্জ ওই জায়গায় হিঞ্জ আছে, এইটাই সেই হিঞ্জ, মানে ঠিক এইটার মতো। এইটা চেঞ্জ হচ্ছে না, এটাতে হিঞ্জ এইটার মতো। এটা সিঙ্গেল লিঙ্ক বিটা করে, মাল্টি লিঙ্ক বিটাও আছে। এটা একটা মাত্র লিঙ্ক আছে, ওইটাই লিঙ্ক। ইসেন্ট্রিকের সাথে উল্টো ওইটাই লিঙ্ক। এখানে লিংক একটা না, ওই একটাই লিঙ্ক। যেহেতু এই বিটাপের জন্য রেসপন্সিবল যে মোটর, সেটাকে আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। এটা যেহেতু এটাও পিএলসি কন্ট্রোল, হ্যাঁ তো এটা যদি আলাদা কন্ট্রোল করতে পারি, দ্যাটস এখানে মাল্টিপল বিটাপ দেওয়া যায়। আর মাল্টিপল বিটাপ দরকার পড়ে যখন আমরা কম্প্যাক্ট তৈরি করি, স্বাভাবিকভাবে মাল্টিপল বিটাপ কিন্তু আমাদের এক্সিস্টিং রুমে দেওয়া যায় না, কিন্তু এখানে দেওয়া যাচ্ছে। ওই যে বললাম কাভার ফ্যাক্টর লিমিটেশন আছে, এই রুমের কাভার ফ্যাক্টর কি আছে স্যার? এটা তো আলাদা একটা মোটর অ্যাড করে আমরা দিই। আলাদা মোটরে আছে, জি স্যার, ওটার জন্য আলাদা মোটর আছে। স্যার এটা কি এটা কোন মোটর স্যার? সার্ভো মোটর না কিসের জন্য? সার্ভো মোটর স্যার মাল্টিপল বিটাপ কেমন দিবেন? সার্ভো মোটর, এটা সব এখন সার্ভো মোটর। দাম তো জন্য অনেক বেশি, ওই সময় আমরা 45 লাখ টাকা দিয়ে কিনছি, তিনটা সেটআপে এটা আরো বেশি, 1,20 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে 2016 সালে। সিলেকশন সিলেকশন মেকানিজম আছে এখন না দাম বেশি, তাই অনেক। হ্যাঁ আচ্ছা আর কি বাকি আছে? আচ্ছা এটা যারা সবাই দেখছেন, এই বিটাপ মেকানিজমটা সবাই দেখছেন, লিঙ্ক বিটাপটা সিঙ্গেল লিঙ্ক বিটাপ একটা লিঙ্ক আছে ওইখানে, কিন্তু ক্যামের সাথে যে শ্যাফট যেটা আছে এটা কিন্তু ইসেন্ট্রিক ভাই দেখাইছেন, এই যে ডিউরিং পিকিং রিড স্থির থাকে লিংক কি? হ্যাঁ দেখছো তোমরা ডুয়াল দেখছো এটা? আমরা বলছিলাম যে হাই স্পিড রুমের জন্য বা আমাদের মডেল ওটার ভিতরে একটা ইয়া আছে, ওটার মধ্যে তোর এক সাইডে ইয়া করে শ্যাফটটা দাও। পিকিং এর সময় রিড ব্যাকওয়ার্ড পজিশনে স্থির থাকে, থাকতে হবে পিকিং হওয়ার সময়। এখানেও তো সিঙ্গেল এন্ড রিজিড র্যাপিয়ার, এটা যদি পিকিং এর সময় যদি র্যাপিয়ার সামনে যায়, তো রিডের সাথে স্লের সাথে র্যাপিয়ারের তো ফ্রিকশন হবে, কলিশন হবে না, তো র্যাপিয়ার ভেঙে যেতে পারে না। তো ব্যাকওয়ার্ড মোস্ট পজিশনে একটু স্থির থাকতে হবে। দেখাইছেন আপনি? দেখাইছেন, দেখছো তোমরা? আবারও দেখাই, স্টিকটা দেখে নেই। আবারও দেখাই। স্যার এটা কি রান করে একটু দেখানো যায়? এটা মেশিনটা একটু প্রবলেম আছে, রোববার হয়তো রোববার আসবে। এই যে নিচের যে শ্যাফট ঘোরাচ্ছে দেখো, এটা দেখো, এটার পজিশনটা দেখো, এটা কিন্তু কিছু সময় থাকবে। এই যে এখন রিপেয়ারটা ঢুকবে, ঠিক আছে, কিন্তু মেশিনটা আমার প্রবলেমের কারণে আমি দেখাই দিতে পারতেছি না। স্থির না থাকলে তো র্যাপিয়ারের সাথে কলিশন হবে, যদি স্থির না থাকে র্যাপিয়ারটা যেটা রিজিড র্যাপিয়ার, তো এটা এখানে যদি না থাকে, এখন এই অবস্থায় যদি বিটা হয় তো সব ভেঙে যাবে সব। বা যদি সামনেও মুভ করে, তাহলে ওই অবস্থায় তো তার সাথে কলিশন হয়ে যাচ্ছে না। এটা সিঙ্গেল এন্ড এই যে র্যাপিয়ার। হ্যাঁ এই যে এই পজিশনটা জাস্ট সুতরাং কি নিয়ে যাওয়ার পরে রিডটা কিন্তু সামনে আসবে, আদারওয়াইজ কিন্তু সামনে আসবে না। ঠিক সুতারা নেওয়া যাবে, এই যে পজিশনটা পর্যন্ত থাকে, এখন মেশিনটা চালু থাকলে আমি দেখাই দেবো একটা সুতারা নিবে, সুতারা নিয়ে যাওয়ার পরে এই যে এখন কিন্তু ডুয়েল, এখনো ডুয়েল, ঠিক এই রেইটার রেপিয়ারটা একদম একেবারে বক্সে যাবে, তারপরে এই ক্রস কোর্সে এখন সে আসবে। তার মানে পিকিং এর এই যে 120 এটার ম্যাক্সিমাম সময়টাই এটা পিছনে থাকে রিডটা, এটাই ডুয়েল পিরিয়ড। মানে ডিউরিং মানে যতক্ষণ পিকিং ততক্ষণ পিছনে থাকবে, এটা হচ্ছে পিকিং এর জন্য ডুয়েল, যেটা স্লে ডুয়েল তত
পিকিং এর জন্য টাইম যেটা সেটাই স্লাইড হুইল স্যার রিজিডের কারণে রডের জন্য আমরা আলাদা স্পেস দিতে হচ্ছে ওই স্পেস দিচ্ছে ওই যে লম এখানে আবার রিজিড র্যাপিয়ার না করে ফ্লেক্সিবল করতে গেলে আরো খরচ বেশি হয়ে যাবে এটা এই স্যাম্পলের জন্য রিজিড র্যাপিয়ারই বেটার এক সাইড থেকে এটাকে মুভ দেওয়া যাচ্ছে ওই যে র্যাক এন্ড পিনিয়নের মতো করে র্যাক এন্ড পিনিয়ন বুঝলেন র্যাক আছে আর পিনিয়ন কি পিনিয়নটাকে যদি সার্ভো মোটর দিয়ে কন্ট্রোল করি আমি তাহলে আলটিমেটলি সার্ভো মোটর যাচ্ছে আর সামনে আসছে সার্ভো মোটরকে আমি চাইলেই 180 ডিগ্রি সামনে পিছনে করতে পারবো তাহলে র্যাক এন্ড পিনিয়ন গিয়ার দিয়ে তো আমি র্যাপিয়ারকে মুভ করাতে পারতেছি আর যদি ফ্লেক্সিবল দিতে চাইতাম তাহলে দুই সাইডে আরো কত সেটিংস করতে হতো না যেটার জন্য যেটা অ্যাপ্লিকেবল রিলিজ হয়ে গেল ওখানেও র্যাপিয়ার ইয়া আছে কি বলে ওপেনার রেইল আছে রেল তো আছে সার্ভো মোটরও আছে সার্ভো মোটরের মধ্যে কনভেয়ার বেল্ট আছে বেল্টের মাধ্যমে বলছে কিভাবে ও ইয়া হয় কি রিলিজ এই সুতোটা এখানে ওই যে স্পুন আছে একটা ওই স্পুনের এখানে এই ইয়ার হেমার আছে ইয়ার এই যে এটা আছে না এটা ঠিক এরকম একটা আছে এটা যখন এই হাওয়াটা প্রেস করে তখন ক্লিক করে চলে যায় ওখানে ক্লিক স্প্রিং আছে তো ক্লিক করে জাস্ট ক্লিক করছে টাচ করছে তো ওপেন হয়ে গেছে সুদা বের হয়ে গেছে এটা আগান তো নিয়ে আসো ওখানে কি আছে আছে এই যে এই যে এই যে আচ্ছা এই যে খুলে দাও লিভ স্প্রিং ওই যে লিভ স্প্রিং এখানেও লিভ স্প্রিং আছে গ্রিপার ওপেনার রেইলে যেমন লিভ স্প্রিং এর কারণে কি খুলে যায় হ্যাঁ র্যাপিয়ার থেকে রাইট হ্যান্ড র্যাপিয়ার থেকে ইয়ার্ন উইথড্র খুলে যাবে না বাসার এখানে আর ওর কাছে ওয়েব টিয়ারটা ডানে চলে যাওয়ার পরে খুলতে হবে ধরছে ওপেনার রেইলের মতো ছাড়বে কেন এই যে এটা এই যে লিভ স্প্রিং আছে হ্যাঁ ওইটা এখানে আছে টুইল কেমন হচ্ছে ক্যামেরা বেল সেট কোন ক্যামেরার সামনে পিছনে তো ক্যামেরা ওই যে ও বলল কিভাবে এটা ওপেন লেট ধরো এখানে একটা পিকিং হয়ে গেল পিকিং হওয়ার পর ডান দিকে কেটে দিল বাম দিকে তো ছেড়ে দিতে হবে না বাম দিকে যে সার্ভে অ্যাপিয়ার যেটার ভিতরে ইসেন্ট্রিক করে একটা শ্যাপ আছে ওটা কেমন বলতাছো না ওটা নিচে ইসেন্ট্রিক করা যেটা ইসেন্ট্রিক ইয়ার তো লিংক মানে এই যেটা আছে নিউ মেটেরিয়াল এটা হলো তো নিচে এটা হচ্ছে হলো ইয়া মোটর সার্ভো মোটর আছে সার্ভো মোটর আছে মোটরের সাথে কনভেয়ার এটা না টেলিস্কোপিক অ্যাপিয়ার নিচে এটার দিকে দেখাই একটু আমি দুই সাইডে ইয়াস মানে এইটা দিয়ে দুইটাকে অ্যাসাইন করে এটা তো ডবি এবং এটা শ্যাপটা আছে না শ্যাপটা থেকে সিদ্দিকটা বাইরে আর শ্যাপ শুধু নিচেই কেন আলাদা কন্ট্রোল করতে পারবো এটা তো আলাদা একটা কন্ট্রোল এখানে তো আর এনসি লাগবে না স্যার এটা কি মানে এই যে ক্যাচ করতে নাই তো দুইটা এই প্রথম দুইটা অজাগর কল দিছ রে ক্যাচ করে যদি ঠিক আছে ওইদিকে দাও আর র্যাপিয়ার কেউ টানতেছে র্যাপিয়ার ড্রাইভিং দেখো রেপিয়ার ড্রাইভিংটা হচ্ছে মূলত নিয়মিত সরি এই যে এটা আছে হচ্ছে একটা সার্ভো মোটর এই সার্ভো মোটরের মাথায় এখানে জাস্ট কনভেয়ার বেল্ট আছে টুথ বেল্ট হ্যাঁ ঠিক আছে এই বেল্টে কি করতেছে যার পজিশন মতো সে করতেছে একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড জাস্ট কি করতেছে সামনে এবং পেছনে এটা করতেছে নিউমেটিক কন্ট্রোল সরি এটা হচ্ছে এই র্যাপিয়ারের মুভমেন্ট এটা মোটরে টোটালি মোটরে ঠিক আছে এই কনভেয়ার আছে কনভেয়ার কানেক্টেড করা টোটালি আর কোন আলবি আসো খোলা আছে ওয়ার্কিং এ যাব না আমরা জানি যে যখন এখানে এটা তো ক্লক ফেল রাইট এখানে ক্লক ফেল এই বরাবর ক্লক ফেল থাকে বিটাপের জায়গায় না যেখানে বিটাপ হবে কারণ যখন ক্লক ফেলে বিটাপ হবে তখন আলটিমেটলি ইন্টারলেসমেন্টটা হবে ওয়ার্ব এবং ওয়েবটা ইন্টারলেসমেন্ট হবে তখন কি হবে ক্রিম ক্রিয়েট হবে ওয়ার্ব এবং ওয়েবটা ইন্টারলেসমেন্ট ক্রিম হয়ে যাবে ক্রিম হয়ে যাওয়ার কারণে ফেব্রিক প্রডিউসড ফেব্রিক ক্লথ ফেলে তো ফেব্রিক তৈরি হলো ওই ফেব্রিকটা কি হবে ল্যাটারাল ডিরেকশনে সেন্টারের দিকে ল্যাটারালি সেন্টারের দিকে শ্রিঙ্ক হওয়ার চেষ্টা করবে কারণ ওর তো আসলে আগে এইভাবে এই রিডের স্পেস বরাবরই ছিল কিন্তু এখান থেকে এইখানে একটু শ্রিঙ্ক হয়ে যাবে কেন কন্ট্রাক্ট হবে কেন ডিউ টু দ্য ইন্টারলেসমেন্ট এখানে ক্রিম ক্রিয়েট হবে তখন এমনিতে তো রিডের কাজ হচ্ছে ওয়ার্প ইয়ার্নের উইথটাকে কন্ট্রোল করা
কিন্তু যখন এখানে ফেব্রিক তৈরি হয়ে যাবে তখন তো ক্রিম্পের কারণে এটা কন্ট্রাকশন ক্রিয়েট হবে, কন্ট্রাক্ট হবে সেন্টারের দিকে। এখন সেন্টারের দিকে যখন কন্ট্রাকশন হবে তখন আলটিমেটলি ফেব্রিকের স্টেবিলিটিটা মানে লুমে যাতে কন্টিনিউয়াস হবে এটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এখানে দেখো দুই সাইডে দুইটা টেম্পল দেওয়া আছে এবং দুই টেম্পলের মধ্যে যে রিংগুলো আছে, টেম্পলের মধ্যে যে রিং, স্পাইক রিং থাকতে পারে, রাবার রিং থাকতে পারে। স্পাইক রিং, রাবার রিং, এটা দেখো একটু ল্যাটারি দেওয়া, ইনক্লাইন করে দেওয়া। তার মানে হচ্ছে আমার ডিউ টু দ্য ক্রিম ফেব্রিক তো মিডিল ডিরেকশন বরাবর, মাঝখানে বরাবর কন্ট্রাকশন ক্রিয়েট হওয়ার চেষ্টা করে। তা আমি এটা আউটওয়ার্ড ডিরেকশনে তাকে কি করব, টেনে টেনে ধরে রাখবো আউটওয়ার্ড ডিরেকশনে। যেহেতু তার ক্রিম্পের কারণে তার মূলত টেন্ডেন্সি হচ্ছে সেন্টারে চলে আসা, সেন্টারে আসলেই দেখা যাবে দুই সাইডে কি হয়ে যাবে, মানে ফেব্রিকের ফর্ম যেটা ইউনিফর্মলি ফর্ম হচ্ছে সেটা তো মিসম্যাচ হয়ে যাবে, তখন দেখা যাবে রিড ভেঙে যাবে, প্রবলেম হবে। তাহলে আমরা যেহেতু একটা টেন্ডেন্সি মিডিলে আসে, আমরা মিডিল থেকে বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশনে তাকে একটা টান টান করে রাখবো উল্টা দিকে, যাতে ফেব্রিক ফর্মেশনটা স্মুথলি হয়, ক্রিম্পের কারণে কোনো বাধাগ্রস্ত না হয় এবং ফেব্রিক কোনো কারণে কি হয়ে যায়, ফোল্ড আপ না হয়ে যায়, ফোল্ড না হয়ে যায়, টুইস্টিং না হয়। এই জন্য দেখো এই যে টেম্পলের মধ্যে যে রিংগুলো আছে, স্পাইক রিং মানে রিং এর মধ্যে স্পাইক করা থাকতে পারে, ছোট ছোট এই যেমন সূচের মতো আছে, আবার রাবার টেম্পলও থাকতে পারে, রাবার রিংও থাকতে পারে, এই দুইটার কম্বিনেশনও হতে পারে। এটা বেশি এটা ডিপেন্ড করবে আমার যে ফেব্রিকটা, সেই ফেব্রিকটা কি হেভি ক্লথ নাকি হচ্ছে পাতলা। যদি এরকম আমি এই স্পাইকগুলো সব দেই এবং সেটা যদি ফেব্রিকের মধ্যে হোল ক্রিয়েট করে, ফেব্রিকের একটা সারফেসের মধ্যে দেখা যাচ্ছে হোলগুলো, যখন এখান থেকে নামলো তখন দেখা যাচ্ছে দুই সাইডে হোল হয়েছে অনেকগুলো, তো এটা তো ফেব্রিক একটা ফল্ট হিসেবে ক্রিয়েট হবে। আর হেভি ফেব্রিকের ক্ষেত্রে তো হোলগুলো দেখা যাবে না। দ্যাটস ওয়াই এখানে দুইটার কম্বিনেশন, রাবার এবং রিং টেম্পল, রাবার এবং রিং যে আছে, রাবার টেম্পল এবং রিং টেম্পল দুইটা যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা হবে আমার ফেব্রিকের সারফেস অনুযায়ী, বুঝছো? তাহলে এটা আউটওয়ার্ড ডিরেকশনে দেওয়ার জন্য কিন্তু ইনক্লাইন করা আছে, দেখছো? এবং এটা কিন্তু কোনো ধরনের ড্রাইভিং মোশন নাই, এটা এমনি রোটেট করে, এমনি রোটেট করবে, এমনি এই যে রিং রোটেট করতে, দেখছো? রোটেট করতে এমনি রোটেট করবে। এটা ফেব্রিক যখন টেকআপ হবে, টেকআপের কারণে ওটা তো প্রত্যেকটা স্পাইক থাকার কারণে ওই জায়গায় তো চাপ লাগবে। এবং এই যে ফেব্রিকটা কিন্তু এখান থেকে আসার পরে দেখো একটু কার্ভ হয়ে আসবে, দেখো এখান থেকে ফেব্রিক আসার পরে নিচ দিয়ে যখন আসবে কার্ভ হবে না, তখন এমনি রাবার এবং রিং যেটাই দিই না কেন সেটা তার ফেব্রিকের সাথে লেগেই থাকবে সবসময়। এবং সেটা যেহেতু আউটওয়ার্ড ডিরেকশনে দেওয়া এবং এটা ইনক্লাইন করা, দ্যাটস ওয়াই ফোর্সটা ক্রিয়েট হবে কোন দিকে, আউটওয়ার্ড ডিরেকশনে। এটা না দিলে কিন্তু ফেব্রিক হবে না, মানে তুমি কন্টিনিউয়াস ফেব্রিক করবে, কিছু হওয়ার পর নষ্ট হয়ে যাবে, তোমার অনেক কিছু ভেঙে যেতে পারে, রিড ভাঙতে পারে, র্যাপিয়ার ভাঙতে পারে, প্রবলেম হতে পারে। এটা ক্লিয়ার? এইটা তো গেল দুইটা টেম্পল, রাইট? ফুল উইথ টেম্পলও আছে, ফুল উইথ মানে এখানে তো আমার তো টেকআপের সময় ইউনিফর্ম টেনশন রাখতে হবে। যদি আমি টেকআপের সময় ইউনিফর্ম টেনশন না রাখি তখন লেট অফ মার্ক আসে একটা, মানে স্কিউনেস বা বোনেস ক্রিয়েট হতে পারে। অর্থাৎ মিডিল পয়েন্টে টেনশন কম আর দুই সাইডে টেনশন বেশি, অর্থাৎ মিডিলে টেনশন বেশি, দুই সাইডে টেনশন কম। এই প্রবলেমটা ক্রিয়েট হলে ওয়েভ টিয়ান যে ইনসার্ট হবে, ইনসার্ট হওয়ার পরে বিটাপও হবে, কিন্তু এটা একটু বোনেস ক্রিয়েট করবে, ধনুকের মতো বাঁকা হয়ে যেতে পারে, বা স্কিউনেস ক্রিয়েট করতে পারে। এইখান থেকে এই পর্যন্ত একটা ডায়াগোনালি মানে এখন ভিজিবল না হলেও, গ্রে ফেব্রিকে ভিজিবল না হলেও ফিনিশিং এর পরে, ডাইং ক্লিনিক ফিনিশিং এর পরে তখন ভিজিবল হবে। ওটা স্কিউনেস বা বোনেস বলে, ওটা এখানে ফেব্রিক রিজেক্ট হয়ে যাবে। কিন্তু তাহলে এখানে এটা উইভিং এর কারণেও স্কিউনেস বোনেস ইন্ডিউস হতে পারে। আমরা এখন ফেব্রিকের প্রকৃতি অনুযায়ী যদি হেভি ফেব্রিক হয় সেক্ষেত্রে ফুল উইথ টেম্পল দেওয়া হয়, মানে ওয়ার্প ইয়ার্নের ফেব্রিকের টোটাল ফেব্রিকটা যাতে ইউনিফর্মলি টান টান অবস্থায় জড়ায়। এবং ওয়ার্পের টেনশন তো মানে সবগুলোতে ইউনিফর্ম টেনশন থাকে, দ্যাটস ওয়াই ফুল উইথ টেম্পলও দেওয়া হয়, সেটা এই বরাবর ফুল উইথ, বুঝছো? তাহলে ফুল উইথ টেম্পল হতে পারে, এই ধরনের টেম্পলও হতে পারে। ওটা ক্লিয়ার টেম্পলের কাজটা? এবং এগুলো সবগুলো এমনি মুভ করবে, মানে ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ফেব্রিক। প্রডিউস ফেব্রিক যখন সামনের দিকে ক্লথ রোলারে, টেকআপ রোলারে জড়াবে, তার কারণেই রিংগুলো কি করবে, মুভ করবে। কিন্তু রিংগুলো যদি ইনক্লাইন করে দেওয়া এবং স্পাইক এবং রাবারের কম্বিনেশন থাকে, দ্যাটস ওয়াই এটা আউটওয়ার্ড ডিরেকশনে ফোর্স দেয়, যার কারণে ফেব্রিক ফর্মেশনটা স্মুথলি হয়। ওটা ক্লিয়ার? টেম্পল মোশন। তাহলে নিউমেটিক শেডিং, লিঙ্ক বিট আপ, এখানে কিভাবে রিজিড র্যাপিয়ারটা মুভমেন্ট হয় এবং মোটরের সাহায্যে, এবং সাথে কি কি আছে, বেল্ট আছে, টাইমিং বেল্ট। ক্লিয়ার? এখন আমরা ওই ওয়ার্পিং মেশিন দেখব। ওই ফেব্রিক বলবো তোমার কথা, ওই ফেব্রিক এইটার জন্য বিম তৈরি করতে হবে, তো 3.5 মিটার লেন্থের বিমটা তৈরি করতে হবে, ইয়ার্ন থাকবে। সেটা এখন আমরা কোথায় তৈরি করবো? ওয়ার্পিং মেশিনে তৈরি করবো। সে ওয়ার্পিং মেশিনটা এখন কিভাবে কাজ করে সেটা দেখবো আমরা। সিঙ্গেল হ্যান্ড সাইজিং বলে, আমরা প্রথমে একটা প্যাকেজ থেকে সাইজিং করার জন্য সিঙ্গেল হ্যান্ড সাইজিং মেশিন আছে, অর্থাৎ আনসাইজড প্যাকেজ থেকে সাইজড প্যাকেজ হবে। সেই সাইজড প্যাকেজটা আবার আমরা এখানে ওয়ার্পিং মেশিনের ইনপুটে দেবো, এখান থেকে সাইজড বিম তৈরি হবে। সাইজ বিম এখানে স্বাভাবিক থেকে আলাদা কিন্তু না, আগে ওয়ার্পিং হয় তারপর সাইজিং হয়।
তারপর লুমিং করার পরে দেন আমরা ফেব্রিক উইভিং করি। এখানে আগে সাইজিং, তারপরে ওয়ার্পিং থেকে উইভার্স বিম বা ওয়ার্ক বিম, সেটা আমরা এখানে ইনপুট দেবো। হ্যাঁ, প্রশ্ন স্যার এটা বলছিলেন না এখানে যে এটা স্লে আর এটা হচ্ছে রিড। স্যার এটা হচ্ছে এখানে যে স্থির থাকবে পিকিং এর সময়। তো স্যার এখানে তো স্যার যেটা দেখলাম ক্যামের সাথে তো ফলোয়ার বা এরকম কোনো ক্যাম তো না, এটা যে এটাকে বললাম না ইসেন্ট্রিক গিয়ার। তাহলে স্যার এটা এখানে যে থাকবে কেন? তাহলে এই যে একটা জায়গায় একটা গোল না, গোল জায়গায় এখানে লাগানো আছে, এই জিনিসটা যে এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত তো কোনো মুভমেন্ট হচ্ছে না, এই পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে না, তারপরে চেঞ্জ হচ্ছে ওইটাই। ঠিক আমাদের ইয়ার মতো ইলেকট্রনিক ডবিতে যেমন ডুয়েলটা ক্রিয়েট হয়, ইলেকট্রনিক ডবি তো রোটেট করে এবং ওখানে তো ইসেন্ট্রিক করা থাকার কারণে রোটেট করে, ওখানেও তো একটা ডুয়েল পিরিয়ড করা হয়। ঠিক সেম প্রিন্সিপাল এখানে ডুয়েল পিরিয়ড হবে। আমাদের ইলেকট্রনিক ডবিতে ডুয়েল পিরিয়ড আছে না, ডবি তো শেডিং এ গেল, শেডিং এ ডুয়েল পিরিয়ড আছে 180 ডিগ্রি ম্যাক্সিমাম ডুয়েল পাবো কিনা? ম্যাক্সিমাম ডুয়েলটা ওখানে পাওয়া পসিবল, এর থেকে বেশি ডুয়েল পাওয়া পসিবল না। লিংকটা ওখানে যে ইসেন্ট্রিক করা থাকে, তারপরে এটা কোন এটা সামনে যায় কি সেম প্রিন্সিপাল, এটা নিচে নামলে সামনে যায়, এখানেও ডুয়েল পাবো, ম্যাক্সিমাম ডুয়েলটাই পাবো। হ্যাঁ, ওখানে যাই। হ্যাঁ ঠিক আছে, ম্যাক্সিমাম ডুয়েলটাই পাবো। আবার আমরা চাইলে গ্রুপ করে আসতে পারবো। হ্যাঁ, যদি আরো কোনো মানে কি আগে কি ওয়ার্পিং, তারপরে সাইজিং, তারপরে লুমিং, তাই না? হাফ সার্কেল হাও। কিন্তু আমার এখানে আছে কি লুমের আগে ফার্স্ট হলো সাইজিং কোনটা? সাইজিং হচ্ছে ওটা থেকে আমরা সিঙ্গেল এন্ডে সাইজ করি, সাইজ করার পরে আমরা এখানে আনার পরে আমরা আসলে মূলত কি করি, এখানে এনে শুধু আমরা নির্দিষ্ট একটা কনস্ট্রাকশনে, যে কি কনস্ট্রাকশন, যে আমার ওয়ার্পের এন্ডস কতগুলো থাকবে সংখ্যা, তাই না? 1 ইঞ্চিতে যতটা থাকে, এরপরে যদি উইথ 20 ইঞ্চি হয় ওটাতে গুণ দিলে যেটা রেজাল্ট আসে, ওই সংখ্যাগুলো আমরা আগে কালেক্ট করি। তার আগে ওখান থেকে আমার লেন্থ কতটুকু লাগবে এটা সাইজ করি, তারপর এখানে আসি। এখন আসি এটা কিভাবে কাজটা করে। ফার্স্ট এখানে আমরা একটা এটাকে কি বলে, আমরা প্যাটার্ন তৈরি করি। প্যাটার্নটা কি, আমাদের যে প্যাটার্ন আছে এখানে আমাদের এন্ডস কত 2000 ধরে নিলাম, 2000 বা 1000 বা 500, এটা আমরা আগে এখানে সফটওয়্যার আছে, দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে কি CCIS এডিট আর একটা হচ্ছে কি পেট্রনিক। এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা মূলত কাজটা করি। তো এটা আমি পরে দেখাবো, কিন্তু বেশিটা আগে চালায় দেখাই। তো ফার্স্ট হচ্ছে কি আমরা ধরে নিলাম এটা সাইজ করা, এই সুতাটা কি সাইজ করা, ঠিক আছে, সাইজ করা। এই সাইজ করা সুতাটাকে এখন আমরা কি করব, যে আমরা একটা বিমে রূপান্তরিত করবো, একটা ওয়ার্ক বিম তৈরি করবো। সেটা কিভাবে, ফার্স্ট আমি এখানে সুতাগুলো কানেক্ট করে দিলাম, কানেক্ট দেওয়ার পরে আমি মেশিনটা চালাচ্ছি, আসে এদিকে আমি প্রোগ্রাম কমপ্লিট করে রাখছি, বন্ধ করছি। আগে কিছু করছি অ্যালবি কি করছিস? বিশ্বাস করার কিছু করি না, কেউ কিছু করে না। শিওর এখনই তো অনই তো ছিল, মাত্রই তো অন দিকে ভৌতিক ব্যাপার। আমি তো চালাই কারেন্ট চলে গেছে মনে, এসি অফ হয়ে গেছে, তাই তো কারেন্ট কিছু জানো না। তাহলে আজকে থাক, কারেন্ট গেছে এসি অফ, তাহলে আজকে পসিবল না, কারেন্ট চলে গেছে। শিট, আজকে থাক, তাহলে আজকে থাক। অনেক কষ্ট লাগছে, আজ এখানে আমরা সমাপ্ত করছি।